দর্শক, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘুরে গেলেন। মনে হচ্ছিল যে একটা বোধহয় উষ্ণতা তৈরি হতে পারে। এই ব্যাপারগুলো যখন মনে হচ্ছিল, তার মাঝেই বাংলাদেশে আবার একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটাকে ভারতের গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করা শুরু করেছে যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ঘটনাটা ঘটেছে শরীয়তপুরে বুধবার রাতে, এবং সেখানে একজন ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তারপরে পেট্রোল ঢেলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো যখন এই তথ্য দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এটাকে বলছে যে কোনো মতে পেট্রোল থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়ে তিনি বাঁচেন। তারপরে সেখানে লোক জড়ো হয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপের কারণে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। ঘটনা সত্য, কিন্তু ঘটনাটাকে সংখ্যালঘু নির্যাতনের দিকে নেওয়া হয়েছে অলরেডি। আর সংখ্যালঘু নির্যাতনের দিকে না নেওয়ারও কোনো কারণ আছে কিনা, চলুন একটু এই খবরের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি। বুধবার রাতে শরীয়তপুরে কি হয়েছিল, ওখানে কি কি ঘটনা ঘটেছিল, ঘটনার নেপথ্যে কারা ছিল, বাংলাদেশের গণমাধ্যম কি বলছে, ভারতের গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীয়তপুরে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে জখম এবং পেট্রোল ঢেলে আবারও আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ভাগ্যগুণে তিনি বেঁচে গেছেন। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই চাঞ্চল্যকর খবরটি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো যেমন দিয়েছে, প্রথম আলোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই তারা দিয়েছে। বার্তা সংস্থা এএনআই এবং প্রথম আলোকে উদ্ধৃত করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই খবরটাকে এভাবে বর্ণনা করছে যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন, একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো আমরা তখন দেখছি যে দিন কিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকলেন। সেই রাতে এই ঘটনাটা ঘটেছে। প্রথম আলো যেটা বলছে, প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, শরীয়তপুরে রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, পেট্রোল ঢেলে শরীরে আগুন। এই ঘটনার বর্ণনায় যেটা বলছে, রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। শরীয়তপুরের ডামুডার বানেশ্বর ইউনিয়নের কনেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা বাজারের কাছে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী হলেন খোকন চন্দ্র দাস, তার বয়স 50 বছর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ডামুড্ডা থানা সূত্র জানায়, কনেশ্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তিলয় গ্রামের বাসিন্দা পরেশচন্দ্র দাসের ছেলে খোকন চন্দ্র দাস কেউরডাঙ্গা বাজারে ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। বুধবার রাতে দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। ডামুড্ডা শরীয়তপুর সড়কে কেউরডাঙ্গা বাজারের অদূরে দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। তারপর মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। কুপিয়ে আঘাত করা পর্যন্ত স্বাভাবিক ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, এই ব্যাপারগুলো হতে পারত, মেনে নেওয়া যেতে পারত। কিন্তু যখন তাদের সঙ্গে পেট্রোল ছিল, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা যখন ঘটানো হয়েছে, তখন এটা নিশ্চিত যে এটা একটা প্ল্যান করা ঘটনা। এই ঘটনার পেছনে প্ল্যান রয়েছে। কি প্ল্যান রয়েছে? প্রথম আলো যে ঘটনা বলছে সেই ঘটনাকেই উদ্ধৃত করছে ভারতীয় গণমাধ্যমগুলো, কিন্তু তারা এটাকে বর্ণনা করছে সংখ্যালঘু নির্যাতনের আরেকটি ঘটনা হিসেবে বাংলাদেশে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া তাদের শিরোনামটা দেখুন। তারা এটাকে মবের আক্রমণ, হিন্দু সদস্যর ওপরে, হিন্দু নাগরিকের ওপরে মবের আক্রমণ, সেটা বলছে। সেই কথা তারা যখন বলছে, তখন ভারতীয় বাংলা গণমাধ্যম এই সময় তারা বলছে, পুকুরে ঝাঁপিয়ে প্রাণ রক্ষা ব্যবসায়ীর, বাংলাদেশে ফের কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে মারার চেষ্টা।
এবং সেখানেও সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া যেটা বলছে সেটা হচ্ছে যে নববর্ষের প্রাক্কালে বাংলাদেশের শরীয়তপুর জেলার এক হিন্দু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হওয়ার পর তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে বাধ্য করা হয়েছে। এর ফলে দেশে সাম্প্রতিক গণপিটুনির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এটাকে তারা সংখ্যালঘু নির্যাতন এবং মব বলছে। কোণেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা বাজারের কাছে ডমুড্ডা এলাকায় রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। খোকনচন্দ্র দাসকে মারধর করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, একই কথা তারা বলছে। এবং তারা প্রথম আলো এবং এএনআইকে উদ্ধৃত করছে। প্রতিবেদনে বলা হয়েছে দাসের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে কোণেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের বাসিন্দা দাস। এই ঘটনার প্রথম আলোর খবরে বলা হয়েছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করে এবং পরে তাকে আগুন ধরিয়ে দেয়। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে দাস রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আক্রমণকারীদের পালিয়ে যেতে বাধ্য করে। ধরতে পারেনি কাউকে, পালিয়ে যেতে বাধ্য করে, এটা বলা হয়েছে। বাংলাদেশে যে ভয়াবহ অংশটা টাইমস অফ ইন্ডিয়ার সেটুকু শুনুন। সেখানে বলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক সহিংসর ঘটনার এই হামলার যে ঘটনাটা ঘটল গত মাসে পৃথক ঘটনায় 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। 18 ডিসেম্বর ময়মনসিংহ জেলার এক পোশাক কারখানা শ্রমিক দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, তারপরে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়। অন্য ঘটনায় রাজবাড়ীর পাংশা উপজেলায় কালীমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে চাঁদাবাজির বিরোধের জেরে অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। যদিও এই পরের ঘটনা, রাজবাড়ির এই এটাকে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে এটা চাঁদাবাজির ঘটনা, এটা কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না। এই ঘটনা নিয়ে প্রথম আলো যেটা বলছে, তার স্ত্রীর, খোকন দাসের স্ত্রীর কথা প্রথম আলো যেটা বলছে, খোকন দাসের স্ত্রী সীমা দাস প্রথম আলোকে বলেছেন, আমার স্বামী প্রতিদিন রাতে দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে বাড়িতে ফেরেন। বুধবার রাতে সন্ত্রাসীরা তার উপরে হামলা করে। তিনি হামলাকারীদের 2 জনকে চিনে ফেলেছিলেন, যার কারণে তারা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে এবং মাথায় ও মুখমণ্ডলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এলাকায় আমাদের কোনো শত্রু নেই, কোনো বিষয় নিয়ে কারো সঙ্গে বিরোধও নেই। কেন সন্ত্রাসীরা হঠাৎ আমার স্বামীকে নিশানা করে আক্রমণ করলো আমরা তা বুঝতে পারছি না। অর্থাৎ খোকন দাসের স্ত্রী বলেছেন যে কারা মারছে এটা খোকন দাস চিনে ফেলার কারণে পরবর্তীতে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এরই মাঝে চিল্লাচিল্লিতে লোকজন ছুটে আসতে শুরু করে। খোকন দাস পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে কোনো মতে বাঁচাতে সক্ষম হন। এরপরে তাকে হাসপাতালে নিলে অবস্থা অবনতি হলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। ঘটনা ঘটেছে, ঘটনার এক দানাও মিথ্যা না, কিন্তু এই ঘটনার বর্ণনাতে ভারতীয় গণমাধ্যম, টাইমস অফ ইন্ডিয়া এই সময়ের কথা বললাম, অন্যান্য ভারতের সব গণমাধ্যমে এই খবর দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এটাকে বাংলাদেশে আবারও নতুন করে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে উল্লেখ করছে। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক এবং গণমাধ্যমে আসছে, আন্তর্জাতিকভাবে এই গণমাধ্যমে আসা আমাদের ভাবমূর্তি কোথায় নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা তখন ঘটলো যখন কিনা আমরা একটা আশার আলো দেখছিলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন, বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নিলেন এবং মনে হচ্ছিল যে ঘটনা বোধহয় একটু উষ্ণতার দিকে যাচ্ছে সম্পর্কের ব্যাপারটা। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করলেন, তারপরে ফিরে গেলেন। ওই রাতে এই ঘটনাটা ঘটল যখন কিনা বাংলাদেশে 3 দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। সেই সময়ে আবারও সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাটা ভারতীয় গণমাধ্যমে খুবই গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। আমাদের আদতে এর থেকে বাঁচার উপায়টা কি? সরকারেরই বা এককভাবে সরকারেরই বা কী করার আছে? আমরা কি সেই সমাজ আদৌ গড়ে তুলতে পেরেছি, কিংবা সেই সমাজের গড়ে ওঠার পরিবেশ তৈরি করতে পেরেছি যে সমাজে সহনশীলতা থাকবে, সহমর্মিতা থাকবে, ইনক্লুসিভ পরিবেশ থাকবে, একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, যে স্বপ্নটা আমরা মহান 71-এ মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম যে এই বাংলাদেশটা সবার হবে? সেই বাংলাদেশটা কি আমরা সবার করতে পেরেছি, নাকি আমরা এখন সব কিছু ভুলে গিয়ে জাতিগত দাঙ্গা বাঁধাতে চাই?
আমরা আসলে কোন দিকে যেতে চাই প্রশ্নের সমাধানটা আমাদের কাছে নেই। দর্শক, আপনার কাছে কি সেই সমাধান আছে? একা সরকার কি এটা ঠেকাতে পারবে? যদি আমরা মানুষ সামাজিকভাবে সচেতন না হই, আমরা যদি ইনক্লুসিভ মাইন্ড সেট আপ নিজেদের মধ্যে না করি, আমরা যদি হিংসার চাষাবাদ করি, আমরা যদি অন্য ধর্মের মানুষকে মানুষই মনে না করি, তাহলে কি এর থেকে আমাদের রেহাই আছে, মুক্তি আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।